বন্দে মাতারাম। জেগে ওঠো আমার ওই সুজলা সুফলা শস্য শ্যামলা সেই সোনার মাটির মানুষ, যাদের যুগ যুগান্তে শুধু অবহেলিতই থেকেছ। আমি ওই বাংলাদেশের রাষ্ট্রপতিকে বলছি, আপনি বাংলাদেশের ইতিহাস একটু ভালো করে জেনে নিন। 1971 সালে যখন পূর্ব পাকিস্তানের অত্যাচারে 1 কোটি শরণার্থী ভারতে এসেছিল, শ্রীমতী ইন্দিরা গান্ধী এই 1 কোটি হিন্দু শরণার্থী ভাই বোনের জন্য সারা পৃথিবীর কাছে ওই বাংলাদেশের স্বীকৃতির আবেদন করেছিল। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি ভারতবর্ষে এসে ক্যাম্পে ক্যাম্পে ঘুরে ঘুরে তাদের অবস্থা স্বচক্ষে দেখে সে দেশে গিয়ে তারা যে রিপোর্ট করেছিল, তার উপরে সেই দেশগুলো ওই বাংলাদেশের স্বীকৃতি দিয়েছিল। অর্থাৎ ওই বাংলাদেশের প্রকৃত মালিক আমার হিন্দু ভাই বোন। কিন্তু শেখ মুজিবর যেমন তার অধিকার দিল না, তার পরবর্তীতে যে আজকে বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বন্ধু, আপনি ভালো করে জানুন বাংলাদেশের আরও ইতিহাস। 1982 সালের 25শে মার্চ ওই বাংলাদেশে কোনো রাষ্ট্রপতি ছিল না। সেই দিন সকাল 6 ঘটিকায় আমি ওই গল্লামারিতে দাঁড়িয়ে স্বাধীন বঙ্গভূমির রাষ্ট্রপতি রূপে শপথ গ্রহণ করি পার্থ সামন্ত ছদ্মনামে। অর্থাৎ ওই বঙ্গভূমির বৈধ রাষ্ট্রপতি আমি। তাই আপনাকে আমি পরিষ্কারভাবে বলছি, পদ্মার দক্ষিণ পশ্চিম পাড়, খুলনা, যশোর, বরিশাল, ফরিদপুর, পটুয়াখালী, কুষ্টিয়ার মাটি আপনি আমাকে অত্যন্ত ভালোভাবে ছেড়ে দিন। ওই মাটিতে আমি আর রক্ত ঝরাতে চাই না। তাই আগামী 48 ঘন্টার মধ্যে আপনি সিদ্ধান্ত নিয়ে নিন, ওই বঙ্গভূমির যে অধিকার, সেই অধিকার আপনি রাষ্ট্রসংঘের হাতে তুলে দিন। রাষ্ট্রসংঘের মাধ্যমেই আমি আমার মাটির অধিকার বুঝে নেব। আমি পশ্চিমবঙ্গ ভারত সরকারকে বলি, 2005 সালের 22শে ডিসেম্বর থেকে গত 2025 সালের 25শে মার্চ, এই সুদীর্ঘ দিন ধরে আমি আপনাদের সমস্ত রকম পরীক্ষা দিয়েছি। ভারতবর্ষের যত গোয়েন্দা সংস্থা আছে, যেমন পশ্চিমবঙ্গের ডিআইবি থেকে শুরু করে ভারতবর্ষের সিবিআই, আইবি, র, রেলের যে গোয়েন্দা, সেনাবাহিনীর গোয়েন্দা, বিএসএফের গোয়েন্দা, সবার কাছে আমি সমস্ত রকমভাবে আপনারা যেভাবে চেয়েছেন সেভাবে আমি পরীক্ষা দিয়েছি। আপনাদেরকে আমি পরিষ্কারভাবে বলে যাই, 2025 সালের 25শে মার্চ আমার সমস্ত পরীক্ষা শেষ হয়ে গেছে। অর্থাৎ বিশ্বের বুকে আপনারা এটা প্রমাণ পেয়েছেন আমি এককভাবে আমার সরকার পরিচালনা করছি এবং আমি পার্থ সামন্ত। এ প্রমাণ 2025 সালের 25শে মার্চ সম্পন্ন হয়ে গেছে। তাই আমি পরিষ্কার এবং শেষ কথা বলছি, পশ্চিমবঙ্গ এবং ভারত সরকারের কাছে আমি আর কোনো পরীক্ষা দেব না। অর্থাৎ আর আপনারা কখনো আমার পরীক্ষা নেওয়ার কোনো রকম কোনো চিন্তা ভাবনা আজ এই মুহূর্ত থেকে আর আপনারা করবেন না। আমি ভারত সরকারকে বলছি, আপনাদের থেকে আমি কোনো অর্থ সাহায্য চাই না, কারণ আমার সেদিনের কথা মনে আছে। আজ এই জগৎ সংসারে তিনি নেই। সেই দিন ওই দিল্লির বুকে আমি যখন গেছিলাম, ডক্টর মনমোহন সিংয়ের সরকার, তার অর্থ দপ্তরে আমার যে চিঠি রিসিভ করা হয়েছিল, পরে আবার সাদা কালি দিয়ে
সেই চিঠিকে মুছেও দেওয়া হয়েছে। তাই ভারতের কাছে আমি কোনো অর্থ সাহায্য চাইছি না। আমি পরিষ্কারভাবে বলছি, পশ্চিমবঙ্গ সরকার ভারত সরকারকে আমার যে অর্থ অর্জিত হয়েছে এই সুদীর্ঘকাল আন্তর্জাতিক আইনে, আমি যে অর্থ উপার্জন করেছি, যে অর্থ ভারতের যে সংস্থার কাছে আছে জমা, আপনারা 48 ঘন্টার মধ্যে আমার সেই অর্থ আপনারা সব এক জায়গায় করুন এবং 48 ঘন্টা পরে আমাকে জানান সে তার পরিমাণ কয়শো কোটি না কয় হাজার কোটি টাকা হয়েছে, সেটা আপনারা 48 ঘন্টা বাদে আমাকে অবশ্যই জানাবেন। আমার পরীক্ষা শেষ হয়েছে, আমি কিন্তু বলছি না যে পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকারকে আপনাদের পরীক্ষা দিতে হবে না। আপনারা শুধু সাংবিধানিক দায়িত্ব আপনারা পালন করুন। আমি আবার সেই কথা রিপিট করছি, যে অর্থ আমার জমা হয়ে আছে সেই অর্থ আগামী 48 ঘন্টার মধ্যে আপনারা সমস্ত এক জায়গায় করুন এবং 48 ঘন্টা পরে আমাকে অবশ্যই জানান। এবং সেই অর্থ আমাকে আপনারা কিভাবে দেবেন, একসঙ্গে দেবেন না ভাগে ভাগে করে দেবেন, তার সমস্ত তথ্য আমাকে আপনারা অবশ্যই জানাবেন। আমি আরো বলি, আমাকে যে আশ্রয় দেবেন সে আশ্রয় ওই কলকাতার মাটিতেই হোক। যদি পারেন আপনারা ইন্দিরা ভবন আমার জন্য আপনারা অ্যালট করুন, বা ওর থেকেও অন্য কোনো যদি বিল্ডিং আপনাদের থেকে থাকে যেখানে প্রবাসী সরকারের রাষ্ট্রপ্রধানের উপযুক্ত মর্যাদা হয়, তেমন কোনো বিল্ডিং আমার জন্য আপনারা ওখানে প্রস্তুত করুন। সেখানে আমার শেল্টার অর্থাৎ আমার আশ্রয় হিসাবে সেখানে আপনারা নির্ধারণ করুন। আর যেটা বলি, আমার যে নিরাপত্তা, সেই নিরাপত্তা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার, দুই সরকার একসঙ্গে মিলে করবেন। কারণ আমার মানুষ শুধু এই পশ্চিমবঙ্গে নেই, আমার মানুষ সারা ভারতবর্ষে। তাই রাজ্যের যেমন বাহিনী থাকবে তেমনি কেন্দ্রীয় বাহিনীও আমার নিরাপত্তায় থাকবে, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য সম্মিলিতভাবে আমার নিরাপত্তার ব্যবস্থা আপনারা করবেন। আমি জানি না সেই মানুষগুলো যারা পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশ থেকে ওখানে চোখের সামনে দেখেছে তার বোনের উপর অত্যাচার, তার মায়ের উপর অত্যাচার, তা দেখেও এই ভারতবর্ষে এসে আর ওই মাটির কথা যারা কখনো মনে করেনি, ভাবেওনি, একবারও সারা বছরে ওই মাটির দিকে তারা যারা প্রণামও করেনি, এই পশ্চিমবঙ্গে বিশেষ করে তারা এসে ভুলে গেছে সব কথা। তারা নাই ভারতকে আপন করতে পেরেছে, না ওই মাটির কথা কখনো তারা বলতে পেরেছে। তাই এই পশ্চিমবঙ্গে সুদীর্ঘ দিন ধরে যেমন একটা কেন্দ্র বিরুদ্ধে জেহাদ একটা কথা প্রচলিত ছিল, সেই যে মানুষগুলো এই পশ্চিমবঙ্গে সুদীর্ঘ কাল ধরে যারা রয়েছে, আমি জানি না বঙ্গভূমির আন্দোলন, স্বাধীনতার যখন মধ্য গগনে সূর্য যখন যাবে ঠিক সেই সময় সেই মানুষগুলো তাদের কার্যক্রম কি হবে আমি ঠিক জানি না। তবে আমি তো ওই জোয়ার ভাটার দেশের লোক, আমি তাদেরকে বলি, বন্ধু উজানে তোমরা যেও না, কিছু করতে না পারো চুপ করে থেকো। কারণ ক্ষতি করার, ভালো কাজ করার যোগ্যতা তোমাদের না থাকলেও ক্ষতি করার ক্ষমতা তোমাদের রয়েছে। তা না হলে আমার সৃষ্টি বঙ্গভূমিকে ছিনিয়ে নেওয়ার জন্য কত আপ্রাণ চেষ্টা এখানে বসে করা হয়। তাই তাদেরকে বলছি, আর কিছু না পারো তোমরা চুপচাপ থেকো। আমি রাষ্ট্রসংঘের মহাসচিবকে বলছি, আপনারা এতদিন আমার সঙ্গে যোগাযোগ করেননি, তার জন্য আমি আপনাদের দোষারোপ করছি না।
কারণ ভারতেরই পরীক্ষা শেষ হয় না। সেই 2005 সাল থেকে 25 সালে তাদের পরীক্ষাই সবেমাত্র শেষ হলো। প্রমাণিত হয়েছে আমি সেই পার্থ সামন্ত। তাই রাষ্ট্রসংঘের মহাসচিবকে বলছি, এবার কিন্তু আমি যা চাইব এবং আমার কথার সঙ্গে সঙ্গতি রেখে আপনাকেও কাজ করতে হবে। আমি পরিষ্কারভাবে বলছি, আপনি 48 ঘন্টার মধ্যেই সিদ্ধান্ত নেবেন বাংলাদেশ এবং বঙ্গভূমির সৃষ্টি ঠিক কোন পথে করবেন, সাংবিধানিকভাবে না বল প্রয়োগের মাধ্যমে। সাংবিধানিকভাবে যদি হয়, অর্থাৎ আইনগত দিক দিয়ে রাষ্ট্রসংঘ এবং বিশ্বের যে শক্তিধর দেশগুলো তাদেরকে নিয়ে বাংলাদেশ এবং বঙ্গভূমি দুটি আলাদা রাষ্ট্র যদি গড়তে পারেন, অত্যন্ত সুন্দর। আর যদি তা না হয়, বল প্রয়োগের যদি প্রশ্ন থাকে, তাহলে ওই বাংলাদেশে আগেই আপনাদের শান্তি বাহিনী পাঠাতে হবে। শান্তি বাহিনী মোতায়েন ওখানে হওয়ার পরে আমি প্রয়োজনে বিশ্বের যে রাষ্ট্রগুলো আমাকে স্বীকৃতি দিয়েছে, আমার স্বাধীনতাকে যারা ত্বরান্বিত করার জন্য যারা স্বাক্ষর করেছে, প্রয়োজনে তাদের কাছে আমি সামরিক সহযোগিতা চাইব ওই মাটিতে পদার্পণ করার জন্য। আমি ডাক দিয়ে বলি, আমার সেই হতভাগ্য মানুষ, যুগ যুগান্তে যারা রাজনীতির ধারের কাছেই ছিল না, যে বোনেরা আমার ওই তুলসী তলায় প্রদীপ দিয়ে বিশ্ব মায়ের কাছে প্রার্থনা করত দুনিয়ার মানুষের মঙ্গলের জন্য, আমার যে ভাইয়েরা মহাদেবের নাম স্মরণ করে যারা সেই সূর্য উদিত হওয়ার সময় থেকে ওই সবুজ মাঠ ঘিরে শুধু প্রকৃতির সঙ্গে যারা খেলা করেছে, তাদেরকে বলি, এবার তোমাদের রাজ কাজে অংশগ্রহণ করতে হবে, তোমাদের এগিয়ে আসতে হবে, বৃহৎ এই যে দায়িত্ব, সেই দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে। তোমাদের আজ সময় এসেছে সেই সর্বহারা রূপ থেকে, সেই ভিখারির দশা থেকে তোমরা মানুষ হিসাবে বিশ্বের বুকে দাঁড়াবার জন্য তোমাদের সময় এসেছে। তাকিয়ে দেখো, বিশ্ববাসী তোমাদের সঙ্গে আছে, তোমাদের মুক্তির জন্য সারা পৃথিবী তারা প্রস্তুত হয়ে আছে। তোমাদের এগিয়ে যেতে হবে কদমে কদমে। যতক্ষণ পর্যন্ত ওই গল্লামারির বুকে তোমরা না যেতে পারছো, যতক্ষণ পর্যন্ত তোমরা পদ্মার পাড়ে না পৌঁছে যেতে পারছো, ততক্ষণ পর্যন্ত তোমাদের এগিয়ে যেতে হবে। জয় বঙ্গ।